বিশেষ তাৎপর্যপূর্ণ মানে এসআইআর আবহে ভোটমুখী বঙ্গে লাগাতার বেশ কিছু ছবি যা বারবার বিভিন্ন পরিস্থিতি তৈরি করছে। মানে বিভিন্ন পরিস্থিতির মধ্যে তো অবশ্যই গতকাল থেকে হুমায়ুন কবির লাগাতার তাদের যে প্রার্থী নতুন যে দল সেটা যেমন একটা সংবাদ শিরোনামে উঠেছে, তার মধ্যে আবারও বড় একটা সংবাদ শিরোনামে যে সেই দলেরই প্রার্থী 24 ঘন্টা কাটতে না কাটতেই কুরুচিকর একটা এমন বিশেষ জায়গাকে সামনে নিয়ে এসে সেই প্রার্থীর বদলের ঘোষণা ইতিমধ্যে সামনে এসছে। আর এরই মধ্যে তো মারাত্মক শান্তনু ঠাকুর তার বিস্ফোরক মন্তব্য। মারাত্মক বলছেন নাকি বাদ যেতে পারে 1 লক্ষ মতুয়ার নাম। চাঞ্চল্যকর বিষয়। এখন কেন এই 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে তার বৃহত্তর একটা স্বার্থ, সেটাকে সামনে নিয়ে এসে তিনি এমনটা আজকে আবার বললেন। একটা কার্যত বোমা ফাটার মতন অবস্থা। একেই তো এসআইআর, সিএএ সব তালে গলে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে মতুয়াদের আতঙ্কটা কমছে না। তারই মধ্যে একটা বড় অভিযোগ ছিল ওই সিএ ক্যাম্পে গিয়ে টাকার মাধ্যমে নাকি ফর্ম ফিল আপ চলছে, সেটা বিজেপি করাচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যেই সামনে আমরা দেখেছি। সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার সেই জায়গায় তারা হ্যামারিং করেছে। এখন বিষয় বা প্রসঙ্গের জায়গা যেমন এই পরিস্থিতিগুলোকে চলছে, যেমন অনুপ্রবেশ একটা বড় বিষয়, মানে রোহিঙ্গা নামটাও সামনে যেহেতু আসছে, বৃহত্তর স্বার্থ শান্তনু ঠাকুর যেটা বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই জায়গায় বাংলাদেশ নিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি যা আপনারা তো ইতিমধ্যে জানেন, এবং তার প্রতিফল যা আমরা দেখতে পাচ্ছি আমাদের শহরে লাগাতার ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে। অর্থাৎ সব মিলিয়ে আজকের এই আলোচনায় এই 3টে প্রেক্ষাপট অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করব। তবে শুরুটা করি শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হঠাৎ যে বিস্ফোরণ করলেন বা বোমা ফাটালেন, যে বক্তব্য তার, ঠিক কি ব্যাখ্যা করেছেন শোনাই। শুনুন। আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? কোনো প্রকার চিন্তা করতে হবে না, কোনো প্রকার চিন্তা করার বিষয় নেই। আমরা ভারতবর্ষে সিটিজেনশিপ পাবো। আগামী দিনে আমরা সেই সিটিজেনশিপের মাধ্যমে স্বাভাবিকভাবে বাই ন্যাচারালাইজেশন আমরা ভোটার হবই। অর্থাৎ বৃহত্তর স্বার্থটা কি? এসআইআর আমাদের কোনো সমস্যা নয়, তিনি যেটা বলছেন কোটান কোট আমরা বলছি, কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের যদি এসআইআর এর সমস্যা পোহাতে হয় তো পোহাবো। তিনি তারপরই বলছেন 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিমকে বাদ দিতে যদি আমাদের সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, কোনটা লাভ? এই প্রশ্ন তিনি তুলেছেন। এখন এই লাভ আর ক্ষতি এ নয় পরের বিষয়, কিন্তু সবথেকে বড় প্রশ্ন তা হচ্ছে ওই সিএএ, মানে যার আবেদনের ভিত্তিতে সামগ্রিকভাবে নির্বাচন আসবার অনেক আগে থেকে, মানে সেই কার্যত লোকসভা ভোট, সেই পরিস্থিতি থেকে এই সিএ এর কথাটা বা প্রসঙ্গটা বারবার উচ্চারিত হয়েছে। এখন মতুয়াদের নাগরিকত্ব বা এই যে বক্তব্য এই মুহূর্তে সামনে আসছে, মানে কার্যত কি এটা স্পষ্ট করে দিলেন যে 1 লক্ষ নাম তাহলে বাদ যাচ্ছে, আমরা জানি না। কিন্তু এই মন্তব্যের মধ্যে যে বৃহত্তর স্বার্থের কথাটা তিনি বলেছেন, কোন দিকটাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ ঝুঁকবেন, মানে এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির এ ধরনের মন্তব্যে কি আখেরে ক্ষতি হতে চলেছে? আর যদি ক্ষতি না হয়, এই মন্তব্য কি লাভের গুড় দেবে? প্রশ্ন তো তুলে রাখলাম আমরা অবশ্যই আজকে আলোচনায়, ডেফিনেটলি এই বিষয়টা, এই প্রসঙ্গটা উত্থাপন করেছি আমরা। কিন্তু ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আমরা দেখব, তার মধ্যে আরো যে বক্তব্যগুলো এসছে সেগুলো আপনাদেরকে শোনাবো। শুনুন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? কোনো প্রকার চিন্তা করতে হবে না, কোনো প্রকার চিন্তা করার বিষয় নেই। আমরা ভারতবর্ষে সিটিজেনশিপ পাবো।
আমরা সেই সিটিজেনশিপের মাধ্যমে স্বাভাবিকভাবে বাই ন্যাচারালাইজেশন আমরা ভোটার হবই। বক্তব্যটা আরও একবার শোনালাম আপনাদেরকে। এখন যেহেতু এই পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন তারা কি ভাবছেন, আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত থাকবেন তার মধ্যে অবশ্যই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষও থাকবেন, কারণ তার থেকে অবশ্যই জানবার চেষ্টা করব যে এই বক্তব্যটা এটা কি মনে করছেন তারা। মানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন মারাত্মক বিষয়, তাহলে পরে কি হতে চলেছে, কোন জায়গায় যেতে চলেছে। যারা এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আমরা পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র। প্রীতম দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দাকেও স্বাগত। পার্থপ্রতিম রায়, তৃণমূল মুখপাত্র, তিনি উপস্থিত দূরাভাষ থেকে। পার্থপ্রতিম দা, স্বাগত জানাই আপনাকে। আর কিছু করে মধ্যে রবীন্দ্রনাথ বিশ্বাস, উদ্বাস্তু মতুয়া, তিনিও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন, কারণ তার যে প্রসঙ্গে আমরা যাচ্ছি আলোচনায় তার বক্তব্য সব থেকে আগে দরকার। কিন্তু তার আগে আমি একটুখানি প্রীতমদার কাছে অবশ্যই আসবো, কারণ যে বক্তব্যটা শান্তনু ঠাকুর রেখেছেন আজকে, আশঙ্কা তো মতুয়া সম্প্রদায়ের মানুষজন আগে থেকেই ছিলেন। প্রীতমদা, আশঙ্কা তো আরো বাড়িয়ে দিলেন শান্তনু ঠাকুর, কি বলবেন? শান্তনুদা কি বলেছেন না বলেছেন তো ওনার নিজস্ব ব্যাপার হয়ে যাবে। আজকে পার্টি থেকে আমরা অ্যাজ এ রাজনৈতিক দল হিসাবে আমরা আন্দোলন করেছি এবং মতুয়া থেকে সমগ্র উদ্বাস্তু ফ্যামিলিদের সাথে আমরা ছিলাম। আমিও একটা উদ্বাস্তু ফ্যামিলির ছেলে। তো আমাদের কপালে যে উদ্বাস্তু ছাপটা ছিল সেটা সিএ এর মাধ্যমে নরেন্দ্র মোদী আজকে মুখ ঘুচিয়ে দিয়েছে। তো সেই সিএটা আজকে আইন পাস হয়েছে 2019-এ। তারপর আমাদের করোনা কাল ছিল, তারপর 200টা মামলা ইন্ডিজোট, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সিপিএম সবাই তার বিরুদ্ধে, যেন হিন্দুরা নাগরিকত্ব না পায়, মতুয়ারা নাগরিকত্ব না পায়, যারা ওখানে শরণার্থী হিসাবে ভারতবর্ষে এসেছিল যারা না পায়, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে সেটা মামলা খারিজ করে তারপরে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল রুল ফ্রেম করে অলরেডি করে দেওয়া হয়েছে। আমরা বারবার বলে এসেছি যে হিন্দুরা মতুয়া থেকে শুরু করে যারাই আছে তারা ইমিডিয়েটলি সিএতে অ্যাপ্লাই করুন। আজকে মমতা ব্যানার্জি একজন স্টেটের চিফ মিনিস্টার, এটা মনে রাখতে হবে, প্লাস পুরো স্টেট মেশিনারি দিয়ে এর আগে আপনার সিএর কথা বলে এনআরসি বলে হাজারদুয়ারি থেকে শুরু করে বিভিন্ন আপনার সরকারি সম্পত্তি পুড়িয়েছিলেন। আবার একদম বারবার তাদের যারা নাগরিকত্ব না পায় তার জন্য ক্যাম্পেইন করে গেছেন। এই জন্য 1, 2 জন, 4 জন, 5 জনও যদি আজকে নাগরিকত্ব এখনো অবধি অ্যাপ্লাই করেননি, আপনারা ইমিডিয়েটলি, আরও কথা শুনতে হবে না, সিএ আপনাদের জন্যই করা হয়েছে। নরেন্দ্র মোদী আমাদের মাথার উপরে উদ্বাস্তুর যেন না এই চিহ্নটা মুছে দেওয়া হয় তার জন্য সিএ করা হয়েছে। আপনারা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদের সাহায্য। এতদিন ধরে কি হলো তাহলে পরে প্রীতমদা? সেই জন্যই তো বলছি, তার কারণ যে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে, তৃণমূলকে ক্ষমা চাইতে হবে, পুরো ইন্ডিজোটকে ক্ষমা চাইতে হবে। কেন হিন্দুদের আজকে যেভাবে দেখছো, তো আজকে ভারতবর্ষের তোমার পাশের যে বাংলাদেশ, যার বদলতায় আজকে বাংলাদেশের তৈরি হয়েছিল, তো সেখানে হিন্দুদের কীভাবে অত্যাচারিত করা হচ্ছে, প্রতিদিন হিন্দুদের পলায়ন হচ্ছে। হিন্দুরা কোথায় যাবে? এই একটাই তো হোমল্যান্ড, হিন্দু বাঙালির একটাই হোমল্যান্ড। সেই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, তখনকার সময় জ্যোতি বোস থেকে শুরু করে, আপনার মেঘনাথ সাহা থেকে শুরু করে, তারা এই হোমল্যান্ডটা তৈরি করেছিলেন। তখন যারা আসতে পারেনি, আমাদের আত্মীয় তারা, আমাদের স্বজন তারা আজকে ওখানে মরছে, তাদেরকে বিনা তোমার কারণে ডেকে এনে হত্যা করা হচ্ছে, গাছে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য পালিয়ে আসছে। তার জন্য রুল ফ্রেম করে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করে দেওয়া হয়েছে ইন্ডি জোট এবং তথা মমতা ব্যানার্জি স্টেট পাওয়ারকে ইউজ করে তাদেরকে বারবার ভুল বুঝিয়ে আজকে এই পরিস্থিতি নিয়ে গেছে। 5টা বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য কয়েকদিন আগে বনগা থেকে বলে এসছে, কয়েকদিন আগে বনগা থেকে মিথ্যাচারী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলে এসছে। তাহলে পরে প্রীতমদা এই টাকার মাধ্যমে ফর্ম ফিল আপ হচ্ছে যে অভিযোগ সামনে আসছে, সেটা কি? এটা কি আগে থেকে করা যেত না? যদি করা হতো বিজেপির তরফ থেকে? না, বিজেপির তরফ থেকে করা হয়নি। আজকে যারা ওখানে আপনার হিন্দু সংগঠন আছে তারা ওই সার্টিফিকেটটা দেবে, সার্টিফিকেট দিচ্ছে। কেননা আপনি এখন তো ওই তোমার আপনার পাস করে ঢুকে যেতে পারছি, এসআইআর আমরা দেখতে পাচ্ছি কি করে বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হচ্ছে। যেখান থেকে ওই জিহাদের ঢুকে যায় তাদের জন্য তো সিএ করা হয়নি, এখানে তো পরিষ্কার বলা হয়েছে অমুসলমানদের জন্য সিএ। তো সুতরাং এইটার জন্যই আজকে একটু আগে করতে হতো, তার কারণে তারা ভেরিফিকেশন হতো। এই জন্যই আজকে বারবার বলছি, মমতা ব্যানার্জি এই পুরো ইন্ডিজোট, এই আজকে মতুয়া থেকে শুরু করে যারা শরণার্থী হিসেবে এসছে তাদের নাগরিকত্ব যারা যেই কোটা লোক, একটা হোক, 2টো হোক, 3টে হোক, 5টা হোক, এই তৃণমূলী যারা, দেখুন যারা তৃণমূলী হিন্দু তারাও তো আমাদেরই ভাই।
সেটা অন্য ঠিকই তো। পার্টি করতে পারে, বৃহত্তর কিন্তু তারা স্বার্থে শরণার্থী প্রথম হয়ে এটার মতো তারা কেন গুরুত্বপূর্ণ সিএ বিষয় হয়তো আর নেই। ঠিক আছে। মমতা ব্যানার্জি তো বলেছিলেন, আমি বলছি তোমাকে, মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে কিছু করতে হবে না, সবাই নাগরিক। তাহলে আজকে কেন পাল্টে যাচ্ছেন? আজকে কেন কিছু কথা বলছে না? আজকে কেন তাদেরকে নাগরিক করতে পারছে না? তার কারণে যে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, বারবার প্রমাণিত, প্রত্যেকটা রায় প্রমাণিত হচ্ছে। হাসকালি থেকে শুরু করে সেই তোমার চন্দন দাসের, হরগোবিন্দ দাসের মৃত্যু থেকে শুরু করে প্রত্যেক জায়গায় মমতা ব্যানার্জি মৃত্যুতে আজকে হিন্দু বাঙালিরা বারবার বলি হচ্ছে। পার্থদা বারবার বলি কি হচ্ছে। বলবেন প্রীতমদার এই অভিযোগগুলোতে? দেখো, প্রীতমের বক্তব্যের উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই, আচ্ছা। কারণ নেই। প্রীতম শান্তনু ঠাকুরের থেকে বড় নেতা প্রীতম নয়। শান্তনু ঠাকুর পরিষ্কারভাবে বলে গিয়েছে সত্যি কথাটা। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমি, ভোটার তালিকা জনতা থেকে পার্টির তাদের নাম মুখপাত্র বাদ আমি। যাবে। উনি বলেছেন উনি আরে ভাই, শোনো না, তোমার কথা, পার্থদা বলে নিন, পার্থদা করে আসবেন। তুমি ধৈর্য ধরার চেষ্টা করো, বলে দিলাম। তুমি ধৈর্য ধরার চেষ্টা করো, এইটুক কাজটি মেনটেন করো। তোমার সময় প্রত্যেকটা বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি, কোন রকম খুব কাটেনি। আমি তাহলে তোমার কথায় কথায় খুব কাটতে পারতাম। একটু ধৈর্য ধরে শোনো, তারপরে যা বলার তুমি বলো, আমি শুনবো। আমি একটা কথা বলি, আমরা রাজবংশী মানুষ, ভূমিপুত্র মানুষ, আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা নেই। একটা শুনে রাখো তোমার কথা, আমি স্পষ্ট করে বলছি। যারা যারা আছে যে বলেছে 1 লক্ষ, কয়েক লক্ষ নতুনদের নাম বাদ দেবে, ভোটার লিস্ট থেকে যদি বাদ দেয়, তাহলে কোনো আপত্তি নেই, তাহলে কোনো আপত্তি নেই বলেছে শান্তনু ঠাকুর। তার মানে দাঁড়ালো মতুয়ারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চলেছে, নাম্বার 1। নাম্বার 2 বলেছে তার বদল 1 কোটি রোহিঙ্গা পাকিস্তানিদের যদি খুঁজে পাওয়া যায়, এটা তো ভালো। তাহলে পাকিস্তানি আর রোহিঙ্গা কতজন খুঁজে পাওয়া গেল, কারা কারা পাকিস্তানি এবং রোহিঙ্গা, এই যে যারা নাম বাদ দিয়েছে তাদের সেই তালিকাটা প্রকাশ করুক। আমরাও চাই যে কতজন রোহিঙ্গা আর কতজন পাকিস্তানি। হঠাৎ করে বাংলায় কিভাবে রোহিঙ্গা ঢুকে গেল, পাকিস্তানি ঢুকে গেল, এতগুলো বর্ডার টপকে, এটা আমাদের বোধগম্য হলো না। এর দায়বদ্ধতা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রক কাদের? সেটা নিয়ে তাদের কোনো হুঁশ নেই। তারা শুধু তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করবার চেষ্টা করছে। মতুয়াদের নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার যে ভাওতা দিয়েছে তার লগ্ন চেহারা আজকে প্রকাশিত হলো। একটা সময় এই শান্তনু ঠাকুর বলেছিল মতুয়াদের কোনো চিন্তা নেই, কারো ভোটাধিকার যাবে না, নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না। এখন তিনি ভোট গেলে বলছেন 1 লক্ষ, কয়েক লক্ষ মতুয়ার যদি ভোটাধিকার বাদে যায়, কোনো বিষয় নাই, এই স্যাক্রিফাইসটা আপনারা করুন, কারণ অনেক সংখ্যক রোহিঙ্গা আর পাকিস্তানিরা যে ধরা পড়বে। আরে রোহিঙ্গা পাকিস্তানি ধরতে গিয়ে এই মতুয়ারা কেন তারা বিভ্রান্ত হবে, কারা কেন নাগরিকত্বহীনতায় ভুগবে? আমি তাই বলছি, বৃহত্তর স্বার্থে তাহলে পরে কি পার্থদা? ডেফিনেটলি আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন, আমি তার সঙ্গে একটু পরিচয় করে দিই, আরো সুবিধা হবে আমাদের এই টপিকে কথা বলতে। রবীন্দ্রনাথ বিশ্বাস, আমি বলছিলাম উদ্বাস্তু মতুয়া, সেই মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এবং রবীন্দ্রনাথ বাবু, আপনি একজন শিক্ষক, সর্বপ্রথম পরিচয়, এবং তার পরবর্তীতে আপনি ডেফিনেটলি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন এই ভাষা বা বক্তব্যটা সামনে আসবার পর, বলুন তো, একটু শুনি। আমি যেটা প্রথমে বলি, আপনি আমাকে যে শিক্ষক বললেন, আমি শিক্ষক নই। আচ্ছা, আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। ওকে, ঠিক আছে স্যার, বলুন। যেটা বলছি যে অনেকটাই আলোচনা শুনলাম, জেপি মুখোপাধ্যায়ের কাছেও শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে যে যখন সিএ নাগরিকত্বর যে আইনটা পাশ হয়েছিল, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেটা বলেছিল যে না, সিএ করতে দেব না, তাহলে কেন্দ্রের কি কোনো সাহস ছিল না বা কর্তব্য ছিল না যে না, বা আমাদের যে শান্তনু ঠাকুর যিনি আমাদের প্রতিমন্ত্রী, তিনিও তো করতে পারতেন যে না, একজন মুখ্যমন্ত্রী এটা বারণ করছে, মানুষকে বুঝিয়ে এই সিএটা নাগরিকত্ব করা উচিত এবং সেটা আমরা করব, সেইটা কিন্তু করতে পারেনি। এইখানটায় কেন্দ্রের কি ভূমিকা ছিল রাজ্যের সঙ্গে সেটা আমরা বলতে পারবো না। আজকে যখন দোরগোড়ায় আজকে মতুয়ারা বিপন্ন, প্রথমে বলেছে যে নাগরিকত্ব থাকবে, ভোট কেটে গেলে আমি
আমার কাছ থেকে বুঝে নেবে, আমি ভোট কাটতে দেবো না, সবাই ভোটাধিকার পাবে। কিন্তু আজকে যদি বলে থাকি যে 50 লাখের তাড়িয়ে যদি 1 কোটি বাদ যায়, তাহলে তাতে ক্ষতি কি? ক্ষতি তো যাদের ভাগার মানে তাড়ানো হচ্ছে, যে 50 লক্ষ যেটা উচ্চারণ করেছেন, এই 50 লক্ষ গেল কি না গেল সেটা তো আমার দেখার দরকার নেই। আজকে দেখেন সদ্য বাংলাদেশের দীপুচন্দ্র দাস যেভাবে মৃত্যুবরণ করেছে বা তাকে মারা হয়েছে, সেই কারণেই 1971 সালের পরের থেকে আমরা মতুয়ারা বা আমরা নমশূদ্র জাতি, আমরা ওই দেশ থেকে বিতাড়িত হয়েছি শুধু একটাই কারণে, যে আমরা হিন্দু ধর্ম সংখ্যালঘু, আমাদেরকে তাড়ানো হয়েছে, অত্যাচার করা হয়েছে। সেই অত্যাচারের আমরা সহ্য না করতে পেরে আমরা ধীরে ধীরে এই দেশে আমরা এসে বসবাস করছি। আজকে সেই বসবাসের ক্ষেত্রে আজকে আমরা যেভাবেই হোক আমরা এইখানে এসে আজকে ভোটার অধিকার, তারপর আপনার সদ্য যেটা হচ্ছে আধার কার্ড এবং আমাদের সে তো সব করলেন, তবে এবারে যে অবস্থা বা ছবিটা, তাতে আপনার নাম আছে কি নেই আপনি তো বুঝতেই পাচ্ছেন, মানে যে ধরনের বক্তব্য সামনে আসছে। আমাদের তো এই জায়গাটাই বলছি আমি আশঙ্কা, আপনি কিভাবে দেখছেন সেটাই? আজকে দেখুন আশঙ্কাটা কোথায়। আশঙ্কাটা আমি এখানে আমার জন্ম, আমার বাবা অনেক আগে চলে এসেছেন, কিন্তু আমি ভোট হওয়ার আগে আমার তখন 17.5 বছর বয়স, আমি আর্মিতে চলে গেছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ আমি অ্যাপ্লাই করেছি আমার মায়েরটা দিয়ে। কিন্তু যেভাবে ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা নিয়েছে, তাহলে তো আজকে আমি এই দেশের জন্ম নিয়েও নাগরিকত্ব থেকেও নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যে আমার ভোটটা থাকবে সিএএ তে অ্যাপ্লাই করেছিলেন? তা আজকের কথা হচ্ছে যে হ্যাঁ অ্যাপ্লাই করেছি। কোথায় কিভাবে অ্যাপ্লাই করলেন? হ্যাঁ অ্যাপ্লাই, ভোটটা আমার মায়ের নামটা ছিল, মা মারা গেছেন, মায়ের নামটা ছিল, মায়ের রেফারেন্স দিয়ে আমি করেছি। না আমি বলছি কোথায় গিয়ে কিভাবে অ্যাপ্লাই করলেন সিএএ তে, যদি একটু বলেন। এটা এক এক সময় এক এক রকম পদ্ধতি নিচ্ছে। না সিএ করিনি আমি, ভোটার যেটা করেছি, ভোট আমি তো এই দেশের নাগরিক, আমার বাবা এসছে অনেক বহু আগে। আর সিএটা যেটা হচ্ছে আজকে আমি করি বা আমার পার্শ্ববর্তী যারা আছে তারা সেইটা যে করবে, কোথায় করবে, সেই পদ্ধতিটা কি, আমরা তো সেইটাই বুঝতে পারছি না। বেশ, আপনার এই কথা সূত্র ধরে প্রথমদার কাছে আসবো। মানে এখনো বুঝতেই পারছেন না কেউ, মতুয়া সম্প্রদায়ের মানুষজন, যে কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন। ডেফিনেটলি আমি চন্দনদার কাছেও আসতে হবে, অনেকক্ষণ ধরে রয়েছেন চন্দনদা, একটা দ্রুত বিরতির পর ফিরছি। আমি আবারও বলছি প্রীতমদার কাছে এই জায়গায় আসবো, ডেফিনেটলি চন্দনদার কাছে আমাকে যেতে হবে। প্রীতমদা এখনো জানেন না মানুষ কিভাবে অ্যাপ্লাই করবেন, মানে এটা শুনতে হচ্ছে। উনি তো এখানকার নাগরিক, উনি তো আপনার সিএতে অ্যাপ্লাইয়ের জন্য মানুষই নন, আপনি ভুল লোককে নিয়ে এসছেন। তো প্রত্যেকে জানে, দেখুন আমি আজকে আনিনি, এর আগে প্রত্যেকটা টিভি চ্যানেলে আমরা যাই, এর আগেও এসেছি, আপনাদের এখানেও এসেছি। আমরা অন্তত, আমি আপনাকে বলে দিচ্ছি, 15 দিন আগে আমি অন্তত 15 থেকে 20 জনকে অ্যাপ্লাই করিয়েছি, জাস্ট 15 দিন আগে। তারা নাগরিকত্ব পেয়ে গেছেন, তাদের নাম ভোটার লিস্টেও থাকবে। তো সুতরাং এই যে আমি আপনাকে জাস্ট আমি বলছি 15 দিনের কথা, মানে 15 জনের কথা। এরকম লাস্ট যে কতদিন ধরে আপনার যে ক্যাম্পগুলো চলছে, আমরা যতটুকু জানি প্রায় এখন অবধি প্রায় প্রচুর লোক, প্রায় হাজার লোকের নাগরিকত্ব অলরেডি পেয়ে গেছেন, এবং আরও কিছু লোকের এখনো আপনার মানে নাগরিকত্ব পেতে প্রীতমদা বেশি সময়ও লাগে না, তাই তো? না দেখুন, আজকে আমি আপনাকে কি বলছি, আজকে একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাদের এই বর্ডার স্টেটটা আছে। এখানে আমরা এসআইআর মতন দেখতে পেরেছি, এখানে নাম চেঞ্জ করে দিচ্ছে। কোনো ওখানকার জামাতে এখানে এসে রোহিঙ্গা এখানে ঢুকে তার নাম চেঞ্জ করে তার বাবার নাম চন্দন দাস করে দিচ্ছে, কারো বাবার নাম আপনার কোনো চক্রবর্তী করে দিচ্ছে। সেগুলো দেখার ভেরিফিকেশন করাটা যে সময় লাগে, এই সময়টা নিয়ে, এবং আশেপাশে যদি কেউ আপনাকে সার্টিফিকেট দিয়ে দেয় কোনো হিন্দু সংগঠন যে আপনি হিন্দু, তো সেটা অনেক বেশি আপনার অ্যাপ্লাই হচ্ছে। তো যেমন মতুয়ারাও আপনার ঠাকুরবাড়ি থেকে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন অ্যাপ্লাই করেছে, এবং প্রচুর মতুয়া, হাজার মতুয়া, যারা এতদিন মমতা ব্যানার্জি এবং ইন্ডি জোটের কথা শুনে, আজকে দেখুন রাজনীতির কথা বললে, বারবার বলছি রাজনীতির কথা বলে আলটিমেটলি আমরা আমাদের
যে হিন্দু বা মুসলমান যে পুরো ভারতীয় যারা এখানে হতে আসছে ভারতবাসীর আজকে শরণার্থী তাহলে এই হিসেবে 1 লক্ষ এখানে মতুয়া কি মেনে নেবেন যদি তাদের নাম বাদ যায়? তাদের কিন্তু আজকে সবচেয়ে বেশি ক্ষতি ঠিক করছে আছে। এই রাজনীতি করতে গিয়ে তাদের সবচেয়ে বেশি ক্ষতি চন্দনদা, করছে, চন্দনদা। যার জন্য আজকে বেশ, পশ্চিমবঙ্গের বেশ। জন্ম হয়েছে তাদের সবচেয়ে বেশি তাদের ক্ষতি বেশ, করছে বেশ, আজকে বেশ, সেটার আমি জন্য আসছি, ভুলে আরো যাচ্ছে শুনবো আপনার থেকে। রাজনৈতিক আরো শুনবো। ওপরে উঠে গিয়ে Okay, মমতা okay. ব্যানার্জির ন্যারেটিভটা ভুলে গিয়ে সবাই অ্যাপ্লাই করুন, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। চন্দন ঘোষ চৌধুরী, চন্দনদা কি বলবেন? মানে আমি বলছি, আবারও বলছি এই কথাটা, মানে যদি 15 দিনের মধ্যে নাগরিকত্ব পেয়ে যাওয়া যায়, 5টা বছর সময় ধরেও এখনো কেন এটা শুনতে হবে যে 1 লক্ষ নাম বাদ গেল? বৃহত্তর স্বার্থে কি আছে? দেখো, প্রতিটা মানুষের একটা জিনিস বুঝতে হবে, একেবারে শুরুতে বলি, আমরা যাকে বলি ডাইমেনশনাল আইডেন্টিটি, মানে একটা মানুষের তো বহু আইডেন্টিটি আছে। ধরো আমি যেমন এক ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার বাসিন্দা, আমি একজন কংগ্রেস কর্মী, যদি রাজনৈতিকভাবে তুমি আসো, এই আইডেন্টিটিসগুলো যেমন একটা দিক, আবার আমি কোনো সম্প্রদায়কে অন্তর্ভুক্ত হতে পারি আমার ধর্মীয় ক্ষেত্রেও, সেটাও একটা আইডেন্টিটি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে আমার এখানে যে এটা প্রীতম যেভাবেই বিশ্লেষণ করুক, আমি শান্তনু ঠাকুরের এই ডাইমেনশনাল এই আইডেন্টিটি ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। আমি কেন বলি তোমাকে, একেবারে শুরুতে একজন মানুষ যিনি কেন্দ্রীয় মন্ত্রী, যিনি অবশ্যই সাংসদ এবং সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী, এবং তিনি রিপ্রেজেন্ট করছেন, শুধু তাই না, ওখান থেকে বিজেপির একটা ব্যাপক শ্রেণী এই মতুয়া অন্তর্ভুক্ত মতুয়া ধর্মাবলম্বী যারা, তাদের একটা ব্যাপক শ্রেণী রিপ্রেজেন্ট করছে, এবং অনস্বীকার্যভাবে অন্তত শেষ দুটো নির্বাচনে বিজেপি ব্যাপক জয় পেয়েছে, তাদের সমর্থন পেয়েছে। তার তো পিছনে কিছু কারণ থাকবে। প্রথম কারণটা হচ্ছে নাগরিকত্ব। দীর্ঘদিন ধরে যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসের একটা অগ্নিরূপ পেয়েছে যখন সিএএ অ্যাপ্লাইড হয়। সিএতে একদিকে যেমন মতুয়া শ্রেণীকে বোঝানো হয়েছে যে, আজকে বলছি বোঝানো হয়েছে সিএএ তাদের জন্য, ঠিক সেম টাইম আসামে তার রিফ্লেকশন উল্টো দিকে এনআরসি কাদের জন্য। মানে দুটো না ফিডিং টু ইচ আদার। একদিকে যদি তুমি না প্রশ্ন করো, উল্টো দিকে হ্যাঁ, এদিকে না বললে আবার উল্টো দিকে হ্যাঁ। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি বলি টেকনিক্যালি যারা বিজেপি, শুধু বিজেপি কেন, হিন্দু সংগঠন, তারা সিএ এর পার্সোনালি ফর্ম ফিল আপ করবেন, এটা স্বাগত, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু আমাকে দেখতে হবে সিএ এর ফর্ম ফিল আপটা, এটা কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটি না, এটা কিন্তু সিরিয়াস নাগরিকত্বের প্রমাণ, এবং তার অ্যাপ্লিকেশন করা হচ্ছে। সুতরাং এটাকে নিয়ে ছেলে খেলা করা যাবে না। আমি যদি দেখি শান্তনু ঠাকুর প্রথম সিগনেচার করেন, সাইন করেন, করে সিএর অ্যাপ্লাই করেন, এখন পরে বলছেন প্রতীকী। এটা হতে পারে আমি প্রতীকী হিসেবে ভারতবর্ষের নাগরিক হয়ে আমি আবার অ্যাপ্লাই করছি, কারণ আমি ভারতবর্ষের প্রতীকী নাগরিকত্ব চাই, এবং সেটা আমি প্রদর্শন করছি আমার কর্মীদের উজ্জীবিত করবার জন্য। যদি হয়ে থাকে, বিভ্রান্ত করছেন নাগরিকত্ব আইনটাকেই। আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে যে, আমার কাছে সোজা প্রশ্ন একেবারে পরিষ্কার, রাজনৈতিক পরিকাঠামো যাই থাক, ভোট সবাই চাইবে, যেভাবে হোক চাইবে, কিন্তু শান্তনু ঠাকুর কোথায় কন্ট্রাডিক্ট করছে আমি ওকে বলবো। পার্থক্য যেটা বলছিল প্রীতম, যে আমি মুখপাত্র, শান্তনু ঠাকুর মন্ত্রী, ঠিক আছে, আমি সেই কথা ধরেই এখানে বলি, শান্তনু ঠাকুর যখন পরিষ্কারভাবে বলছেন 1 লক্ষ যদি নাও পায়, আমি প্রতীকীভাবে আবারও বলছি, ওটা 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, মিনিমাম রেঞ্জ আমি 1 লক্ষ ধরছি, যদি নাও হয় তাহলে কি হতে পারে, তাহলে স্যাক্রিফাইস হতে পারে, তুমি এবার ভোটটা দিতে পারবে না। আমি সেক্ষেত্রে বলি, যদি এই 1 লক্ষের ক্যাটাগরি থাকে, তাহলে ওর অঙ্কের সাথে মিলছে না, 20 দিনের মধ্যে করে দিলাম। ও যদি 20 দিনের মধ্যে পারে, ওই অঞ্চলে দীর্ঘ ভোট পাওয়া শান্তনু ঠাকুর পারছেন না, এটা অকর্মণ্যতা। এক্স্যাক্টলি, এই প্রশ্নটাই বড় প্রশ্নের জায়গা। ঠিক এই প্রশ্নটাকে সামনে নিয়েই মানে আমাকে হয়তো এই জায়গা থেকে আরো অনেক কিছু জানতে হবে, পার্থদার কাছে আসবো ঠিক এই জায়গায়। আমি ঠিক এই প্রসঙ্গের সঙ্গেও যদি আমি হুমায়ুন কবিরের প্রসঙ্গও টানি, মানে এক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাজনৈতিক একটা প্রেক্ষাপটের জায়গাও আসছে, তখন এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির 24 ঘন্টা তার প্রার্থী ঘোষণা করতে না করতেই একজন হিন্দু প্রার্থীর নাম সেটা পরিবর্তন হয়ে গেল। আমি জানি না মানে কি কোন সেন্সে এই জিনিসটা হচ্ছে। ধর্মনিরপেক্ষ দল বলার পরেও আবার এই প্রশ্নটা থাকছে। পার্থদা, আমি আপনার কাছে আসবো, টিম রায় ছিলেন আমাদের সঙ্গে, আমি তার কাছে আসি। পার্থদা, কি মনে হয়, মানে এই তো ধর্মনিরপেক্ষ দল হিসেবে বুঝিয়েও হিন্দু প্রার্থীর বদল হয়ে গেল, কি মনে হয় আপনার? দেখুন, হুমায়ুন কবির তার নিজের দল ঘোষণা করেছে। এখন তার পাঠা তিনি লেজে কাটবেন না মাথায় কাটবেন, সেটা তার বিষয়। তিনি কাকে প্রার্থী করবেন সেটাও তার বিষয়। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই যদি প্রার্থী বদল করে নিতে হয়, এই 9 জন মাত্র সবেমাত্র প্রার্থী ঘোষণা হয়েছে, তার মধ্যে সে নিজেই 2টি জায়গায় দাঁড়াচ্ছে।
আটজন মানুষের মধ্যেও তিনি খোঁজ নিয়ে উঠতে পারেননি এই আটজন কারা। তো স্বাভাবিকভাবে তাকে আজকেই বাদ দিতে হচ্ছে, তার সম্পর্কে বিভিন্ন তথ্য নতুন ভাবে উঠে আসছে। তাহলে গতকাল তার মঞ্চে যারা ছিলেন তারা আদতেও কতজন, কিভাবে, কেন এসেছেন, সেটাও আজকে একটা বড় প্রশ্নের মুখে। আগামী দিনে তার দলের ভবিষ্যৎ কোন দিকে পৌঁছচ্ছে সেটা সহজেই অনুমেয়। তবে তিনি দল করছেন, গণতান্ত্রিক দেশে দল করার অধিকার আছে, তিনি করছেন। তো কালের গতিতে উনি বলছেন ওরা আমার পেছনে অনেক কিছুই করবে, তৃণমূলকে উদ্দেশ্য করে বলছেন হুমায়ুন কবির, বলছেন শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। হবে কিনা না, ঘুম ছুটছে কি ছুটছে না 2026-এর নির্বাচনের সময় ঠিক পরিষ্কার হয়ে যাবে। এর আগেও আমরা ওই আইএসএফ এর আব্বাস ফাইজানেরও এরকম বক্তব্য শুনেছিলাম, ব্রিগেডের মাটি থেকে তৃণমূলকে নস্যাৎ করে দেবে, আরো অনেক কিছু। বাস্তবিকই কি হয়েছে সেটা তো বাংলার জনগণ দেখেছে। তো হুমায়ুন কবির আগামী দিনে 2026-এর পরে তার অস্তিত্ব কি জায়গায় দাঁড়াবে সেটা 2026-এর পরে খুব স্পষ্ট হবে। অত তড়িঘড়ি করার বিষয় নাই। আর হুমায়ুন কবিরকে নিয়ে এত বক্তব্য দেওয়ারও অবকাশ আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, হুমায়ুন কবিরের বক্তব্যটাই শোনাই বরং, শুনে নিন আপনারা কি বলেছেন তিনি, শুনুন। হতে পারে, জানুন শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো উনি আমি বিচলিতও নয়। হতে পারে, জানুন শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো উনি আমি বিচলিতও নয়। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে। একদম শেষ অংশটা, 24 ঘন্টার মধ্যে কোন একজন মুসলিমকে আমরা আবার নিয়ে আসব। আমি নিশা চ্যাটার্জি তার বক্তব্য শোনাই, যাকে প্রার্থী করা হয়েছিল। তার অভিযোগ আছে, তার কি অভিযোগ সেটাও শুনুন। হুমায়ুন চাচা আগে থাকতে সব কিছু করা উচিত ছিল, যে আমার প্রোফাইল চেক করা উচিত ছিল, সব কিছু জানা উচিত ছিল। নিশ্চয়ই উনি জেনেছেন, এমনি তো না যে আমি হঠাৎ করে এসে উড়ে এসে ঝুলে বসলাম, বা উনি আমাকে চিনলো না বা জানলো না, বা আমার নাম এরমভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল। তো নিশ্চয়ই উনি কিছু ভেবে করেছিলেন। তো সেটা ওনার কি ভাবনা সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, আর না আমি বুঝে উঠতে চাইছি। আমার নাম মানে বলেছে, মানে আমার নাম যখন বলেছে তখন আমি হতাশ, আর যখন আমার আপ করছে তখন আমি হতাশ। দেখুন, আপনি সেকুলার পার্টি যখন বলা হচ্ছে, তো সেকুলার পার্টিটা হলো কোথায়? আমি একটা হিন্দু মেয়ে, আমাকে দাঁড় করালো, 24 ঘন্টার মধ্যে আবার তাকে আপও ডাউনও করে দিল। তো সেটা কিভাবে সেকুলার পার্টি হতে পারে? কি ধরনের সেকুলারিজম, কি ধরনের সেকুলার পার্টি তাহলে পরে? শুরুতেই কি ধাক্কা প্রীতম দা? প্রথম কথা যে তৃণমূলের বি টিম তারা কী করে করবে সেটা করছে। দেখুন, আজকে একটা লাস্টে একটা ওনার ওই ভদ্রমহিলার পিকচারে একটা পরিষ্কার হয়েছে যে তৃণমূলের বি টিম থেকেই উনি প্রার্থী দিয়েছিলেন। তার দুটো উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভদ্রমহিলা দেখাচ্ছ, এই ছবিটা দেখাচ্ছ, কোথায় আছে? সে মেসির প্রোগ্রামে। ওখানে কারা কারা গেছিলো? তৃণমূলের বদন্যতায়, ওই অরূপ বিশ্বাসের বদন্যতায় ওই মাঠের মধ্যে ওই তৃণমূলের লোকেরাই ঢুকতে পেরেছে, অন্য কেউ ঢুকতে পারেনি। সেকেন্ড, তুমি আজকে কোনো রকম কোনো হিন্দু সংগঠন থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কেউ, আমি নিজে একটা পুজো করি, সে পুজো করতে গেলে একটা পারমিশন নিতে গেলে বারবার কোর্টে যেতে হয়। আজকে তোমার হুমায়ুন বাবু ওখানে একটা
স্ট্রাকচার করছেন, যেটা মসজিদ করতেই পারেন, বাবরি নামতে আপত্তি আছে, তার কারণে যে না উনি ভারতীয়, না উনি কোনো কিছু ভালো কিছু কাজ করেছেন ভারতবর্ষের জন্য। আক্রান্ত, প্রচুর লোককে মেরেছে, প্রচুর মহিলাদের নানা রকম নির্যাতন করেছে, রেপ করেছে, তা সেরকম নাম নিয়ে শেষ করতে দাও, সেরকম লোককে উনি লোকের নাম নিয়ে মসজিদ টসজিদ করছেন। আজকে ওইখানে ওই প্রোগ্রাম করতে গিয়ে কোনো বাধা নেই। গতকাল ওই যে উনি যে প্রোগ্রাম করলেন, উনি পুলিশ করতে দিল, দুনিয়ার মাইক লাগালো, ওনাকে তো হাইকোর্টে আসতে তো হচ্ছে না, ইমিডিয়েটলি সাথে সাথে পুলিশ পারমিশন পেয়ে যাচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে যে 100% তৃণমূলের বি টিম, তার কারণে তৃণমূল জানে যে তৃণমূল হারতে চলেছে। অ্যাটলিস্ট আমাকে এই জায়গাটা একটু উত্তর দিন। হ্যাঁ বলুন। তৃণমূলের বি টিম আপনি বলছেন, আবার এই পাশে হুমায়ুন কবির বলছেন যে তৃণমূলের ঘুম উড়িয়ে দেবো, ছুটিয়ে দেবো, শূন্য, বিজেপি আবার বাড়তে পারে ওখানে। না প্রমাণ দিয়ে দেখালাম তো। প্রথম কথা, তোমাদেরই ছবিতে দেখা গেল উনি যাকে প্রার্থী ঘোষণা করেছিলেন সেটা কার থেকে নেওয়া প্রার্থী, তৃণমূলেরই লোক। এবং আজকে উনি যখন বারবার যে প্রোগ্রামটা করছেন, কোনো পুলিশে বাধা হয়েছে, ওনাকে কোর্টে যেতে হয়েছে সে একটা প্রোগ্রাম করার জন্য, কেন আমাদের যেতে হয়? তার মানে কি পুলিশটা তো ভারতীয় জনতা পার্টি না? তুমি দেখো না, আজকে সামান্য একটা তোমার ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, তার জন্য তোমার শান্তিপূর্ণ একটা আন্দোলন করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল, সেখানে সারা ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, কিন্তু একমাত্র লাঠিচার্জ করে রক্তারক্তি করে দিয়েছে হিন্দুদের কে? এই তৃণমূলী পুলিশ। আর ওখানে হুমায়ুন কবিরকে রেড কার্পেট ওয়েলকাম করছে। এই তো হচ্ছে মানে একদম প্রমাণিত সত্য। ভারতবর্ষে তো বাংলার মানুষ যেই করে সিএন দেখছে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ হচ্ছে তৃণমূলের বি টিম, তারা তৃণমূল হাঁটতে চলেছে, ভাবছে যে কোনো রকমভাবে। তার কারণ হচ্ছে কিছু লোক, কিছু মুসলমান সম্প্রদায়ের লোকজন এই ওয়াকফ বিল টিল নিয়ে মমতা ব্যানার্জির এই ধাপ্পাবাজিতে, আজকে যে তোমার মাদ্রাসাতে যে চুরি করেছে, চাকরি চুরি, সেই সব জন্য কিছু লোক বিভ্রান্ত হয়ে গেছে, কিছু লোক বিক্ষুব্ধ হয়ে গেছে। তাদের যেন ওই হুমায়ুন কবিরের দিকে ছেড়ে দেওয়া যায়, ওনার জন্য ভোট ব্যাংক ঠিক থাকে, এবং ওই ভোট ওখান থেকে একটা দুটো আসন যদি পায় এবং তৃণমূল যদি না পায় তাহলে অ্যাড করতে পারে, সেই জন্যই আজকে উনি করছেন। এই জন্যই তৃণমূলের প্রমাণিত। পার্থদা, আমাদের কাছে খবর তো প্রীতমরা পেছন থেকে ব্যাক করছে, বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে সংখ্যালঘু ভোটের মধ্যে বিভেদ একটা কাটার জন্য, এবং তারা বেনিফিট নিতে চাইছে। কিন্তু সংখ্যালঘু মানুষরা বলুন, সংখ্যাগুরু মানুষরা তারা বিজেপির চরিত্র বুঝে গিয়েছে। এই বিম, আইএসএফ সহ এই ধরনের যারা রাজনীতি করে, আসলে তাদেরকে পেছন থেকে ব্যাকিং করে এই বিজেপি নামক এই রাজনৈতিক দলটি, এবং তারা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের তারা কর্মসূচি গ্রহণ করে। আর এই যে নিশা মেয়েটির কথা বললো, তাকে নাকি তৃণমূলের লোক বলে চালিয়ে দিচ্ছে প্রীতম, যে তাকে দেখা গিয়েছে সেই মেসির যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমরা অশোক বিন্দারেরও ছবি দেখলাম, তাহলে অশোক বিন্দা কি তৃণমূলের লোক নাকি? এ ধরনের বিভ্রান্তিকর হাস্যকর কথা বলে তোমরা নিজেদেরকে আর কতটা নিচে নামাবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। অবজারভেশন ছিল, কোর্টের অবজারভেশন ছিল, করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে। যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে নিশ্চিতভাবে অ্যাকর্ডিং টু ল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো। এমনি করে যারা ল ভাঙতে চাইবে তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ, অসুবিধার কি আছে? না, প্রশ্ন হচ্ছে, আমি যে বলছি বারবার যে আজকে এই হুমায়ুন কবিরের দল হচ্ছে তৃণমূলের বি টিম, আমি তো প্রমাণ করে দিলাম। তার কারণ হচ্ছে আর কোনো রকম পুলিশি বাধা নেই। হুমায়ুন কবির যা কর্মসূচি নিচ্ছেন, ওখানে বাবরি টাবরি যাই বানাচ্ছেন, কোনো রকম পুলিশি বাধা হচ্ছে না, গায়েই কর্মসূচি নিচ্ছেন, যা করছেন ওখানে এইখানে ল অ্যান্ড অর্ডার তো তৃণমূলের, কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আজকে বিজেপি করতে গেলে বা অন্যান্য কোনো হিন্দু সংগঠন করতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। সেকেন্ড, এই যে আজকে বললেন না একটু আগে যে এর আগে নওশাদ সিদ্দিকীর দল, এর আগে কি আব্বাস টাব্বাস ভাইটাইরা তারা দল টল করে অনেক কথা বলেছিল। আজকে তুমি বলো তো, এই আব্বাস ভাইদের থেকে তো একজনকে নিয়ে এই পার্থদার দুর্ভাগ্য যে উনি জেনারেল সেক্রেটারি এখনো হতে পারেননি, ওনার পার্টির, ওনাকে জেনারেল সেক্রেটারি করে দিয়েছে। এটা প্রমাণিত সত্য বারবার, যে বারবার তৃণমূল ভোটের আগে মুসলমানদের, বারবার বলি না আমরা, এসে মুসলমানদের
তৃণমূল এবং এই মমতা ব্যানার্জি শুধু ভোট ব্যাংক করে রেখেছেন, নাগরিক করেননি। কাউকে নাগরিকত্ব দিতে যায় না, হিন্দুদের প্রতারিত করে, মুসলমানদের প্রতারিত করে, শুধু নিজেদের ভোট ব্যাংক করে আজকে রাজনীতি করছে মমতা ব্যানার্জি। আজকে হিন্দুদের প্রতারিত করেছেন, মুসলমানদের প্রতারিত করেছে। যেই যে মুসলমান প্রতারিত হয়েছে তাদেরকে আজকে হুমায়ুন কবিরের দিকে ঠেলে দিয়ে ওনাকে আজকে যদি একটা দুটো সিট পায় আর উনি যে হাঁটতে চলেছেন, উনি যদি মানে ওনাকে সাপোর্ট দিতে পারে 2026 নির্বাচনে, সেই জন্য বিটে বানিয়েছে। প্রমাণিত সত্য। আব্বাস ভাইদের থেকে নিয়ে তার কেন আপনি জেনারেল সেক্রেটারি সময় নেব কোন আন্দোলন ছিল তৃণমূলে? আসলে শুধুমাত্র আব্বাস ভাইদের থেকে যেহেতু ফুলপুরা আজকে কি করে যাচ্ছে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাদের যে নাগরিকত্ব এই মানুষগুলোকে সাহারা দাও। তোমাদের এত কিছু ভাবতে হবে না। মতুয়া যাদের নাম ভোটাধিকার থেকে বাদ যাচ্ছে তাদেরকে কি করছো সে বিষয়টা তোমারও তো দায়িত্ব, এই জন্য তো বললাম তোমারও তো দায়িত্ব। তুমি তো এক্স-এমপি, তোমারও তো দায়িত্ব। তুমি প্রত্যেকটা মতুয়াকে নিয়ে গিয়ে আগে সিএতে অ্যাপ্লাই করাও। তুমি করিয়েছো একজনকে, তুমি করিয়েছো। তুমি একজন হিন্দু হিসেবে একজন হিন্দুদের পাশে দাঁড়াও। তুমি এই মমতা ব্যানার্জি খেলা মমতার পাশে দাঁড়িও না। তুমি ইমিডিয়েটলি সিএতে কিছু হিন্দুদের অ্যাপ্লাই করাও। এটা তোমার দায়িত্ব, এটা তোমারও দায়িত্ব। ভারতবর্ষের নাগরিক, আমি হিন্দু, আমি রাজবংশী, আমি সাধারণ ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের আমাকে বিরতি নিতে হবে প্লিজ। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। বেশ পার্থদা, একদম আমি আসছি পার্থদার কাছেও আসবো, প্রীতম দা, চন্দন দাও রয়েছেন, আসবো, রমেনবাবু অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিরতি নিচ্ছি, কিন্তু আমাদের তো প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে আমার নিজের দেশে যারা নাগরিকরা রয়েছেন তাদের যদি নামই বাদ চলে যায় তাহলে আমরা আর কি দায়িত্ব নিলাম? অথচ আমরা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দিচ্ছেন না, সেই কারণে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। আমরা গতকাল থেকে লাগাতার সেই ছবিগুলো দেখছি। প্রসঙ্গ হচ্ছে গিয়ে ঠিক এই ছবিগুলো কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে যেমনটা প্রীতমদা বলছিলেন যে হুমায়ুন কবিরের বেলায় সেখানে পুলিশ প্রোটেকশন থাকলো, এর ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ তো ঢুকতেই দিল না। প্রতিবাদ তো জানাতে হবে, কিন্তু কেন দেওয়া হচ্ছে না? এই প্রসঙ্গে জায়গা আসবে। চলুন আমি চন্দনদার কাছে আসি ঠিক এই জায়গায়। যদিও হুমায়ুন কবিরের প্রসঙ্গে চন্দনদার একটু মন্তব্য নেব অবশ্যই, যে ধর্ম নিরপেক্ষ দল হিসেবেও তারপরেও প্রেক্ষিতটা এই জায়গায় চেঞ্জ হয়ে গেলেন প্রার্থী। দেখো, একেবারে শুরুতে বলি, আজকে বঙ্গীয় হিন্দু পরিষদ তারা যে বিক্ষোভ দেখিয়েছে, আমরাও গতকালকে বিক্ষোভ দেখিয়েছি, ডেপুটেশন করেছি, তোমরা জানো, তোমরা খবরও করেছো। একদম ইনফ্যাক্ট আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সেটা ধর্মীয় সংগঠন হোক বা সেটা সামাজিক বা রাজনৈতিক সংগঠন, যে ঘটনা বাংলাদেশে ঘটছে তার প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত। এবং সেই সোচ্চার যেমন রাজ্যের ক্ষেত্রে সোচ্চার, তেমন কেন্দ্রের ক্ষেত্রে। এটা একটা পলিসি। এবং আমাদের বুঝতে হবে যে আমাদের এই সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, যে কোনো ক্ষেত্রেই প্রোটেকশন, বিশেষত বাংলাদেশে যে অত্যাচারটা দেখলাম সেখানে কিন্তু একটা স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন। ভারতবাসী হিসেবে প্রত্যেকের একটা কর্তব্য, এটা শুধু দায়িত্ব বা কর্তব্য এইভাবে দেখতে হবে। তোমাকে ইম্পর্টেন্টলি একটা কথা বলি, হুমায়ুন কি করবে সেটা সম্পূর্ণ হুমায়ুনের প্রশ্ন। 2011 সালে হুমায়ুন ছিল এক, ওর ব্র্যাকেটেড ছিল কংগ্রেস, তারপরে চলে গেল তৃণমূল, তোমরা জানো, তারপরে চলে গেল বিজেপি, তারপরে চলে গেল আবার তৃণমূল, এখন চলে গেল একটা নতুন পার্টি করতে। অর্থাৎ আমি তোমাকে ডাইমেনশনাল আইডেন্টিটির কথাটা বলেছিলাম না, এটা হুমায়ুনের ক্ষেত্রে একটা অপর্থ প্রযোজ্য হতে পারে। দ্বিতীয় প্রশ্নটা তোমাকে যেটা বলি, দেখো, সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হয়েছে এবং তার পাশে জমি অ্যালটেড হয়েছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। সেখানে ফান্ড করে সেখানে একটা মসজিদ তৈরি, কি নাম হবে ডিফারেন্ট, সেটা না হয়নি যে কোনো কারণে, হয়তো ভবিষ্যতে হবে। এখানে যে একটা নির্দিষ্ট নাম করে রাজনীতি করবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ও মুখে যতটাই সেকুলারের কথা বলুক, ও প্রতিটা মুহূর্তে ওর অ্যাকশন অন্তত এই মুহূর্তে কি সেটা আমরা খুব ভালো করে জানি। আমি জানি না এটা ফিডিং অফ তৃণমূল না ফিডিং অফ বিজেপি, কিন্তু ডিপ স্টেট ফিডিং আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি, ডিপ স্টেট শুধুমাত্র বিদেশের ফান্ড হয় না, অন্য রাজ্যের ফান্ডও হতে পারে, নিজস্ব রাজ্যের ফান্ডও হতে পারে। অর্থাৎ ডিপ স্টেট হচ্ছে আন্ডার কভার মেকানিজম। আর তার জন্য হুমায়ুন এই হঠাৎ ফুলে ফেঁপে ওঠা, কাকে সাহায্য করবে না নির্বাচনে বলবে, তবে হুমায়ুন যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আর যাই হোক রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য নয়, সেটা হুমায়ুন ঠিকই আছে। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে, 1 লক্ষ নাম যদি বাদ যায় মতুয়াদের, তাহলে পরে কি ঠিক এইভাবে প্রতিবাদ হবে? বাংলাদেশ নিয়ে যেরকম ভাবে সোচ্চার হচ্ছি যে রাজনৈতিক দল, অবশ্যই হওয়া উচিত,
তা অবশ্যই হওয়া সামনে উচিত। আসবার পর কি আমি BJP তোমাকে আবারও বলছি অবশ্যই হওয়া উচিত। আমি তোমাকে বলি আমরা খুব কম করে 3টে মিটিং করেছি, ওখানে কিন্তু আমাদের বিশেষ যে ভোট পাই ইত্যাদি নয়। আমি তোমাকে ক্লাসিফিকেশনের কথা বলি, 3টে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা 3টে সভা করি, এইটা বলবার জন্য যে আমরা তাদের পাশে আছি এবং অবশ্যই তাদের নাগরিকত্বর প্রশ্নে তো আমরা দৃঢ়ভাবে তাদের। ওকে, চলুন প্রীতম দা, আপনারা কি নামছেন তাহলে পরে প্রতিবাদে? মানে আপনারা যদি বাংলাদেশ নিয়ে প্রতিবাদে নামতে পারেন, এই 1 লক্ষ নাম বাদ গেলে প্রতিবাদে নামবেন? প্রথম কথা হচ্ছে যে একজনেরও, আপনি আপনার ক্যামেরায় আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে, যারা যারা মমতা ব্যানার্জি ইন্ডিজেটের কথা শুনে এখনো অবধি সিএতে অ্যাপ্লাই করেননি, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন এবং আমার নাম্বার সিএন থেকে নিয়ে নেবেন। ভারতীয় জনতা পার্টির মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা নেতা নেত্রীদের নাম্বার দেওয়া আছে, আপনাদের অ্যাপ্লিকেশন করে সেটা ইমিডিয়েটলি পাঠান। আমরা দরকার হলে মধ্যস্থতা করবো, এর আগে বিরোধী দলনেতাও বলেছেন যে আমরা মধ্যস্থতা করতে পারি, আমরা কথা বলতে পারি, কেননা গভর্নমেন্টটা ভারতের গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্টটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট নয়, এটাও আপনার এখানকার বাংলার গভর্নমেন্ট। সুতরাং বাংলার গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী, শপথ মুখ্যমন্ত্রী, এরা কি করে যারা শরণার্থী হিসাবে এখানে এসছেন, যাদের জন্য আজকে যেই থট প্রসেসের জন্য এই কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, যেই থট প্রসেসের জন্য আজকে দেশটা ভাগ হয়ে গেছে, যার জন্য আজকে এই শরণার্থী হিসাবে উদ্বাস্তু হিসাবে আমাদের মুখে এবং আমাদের কপালে স্ট্যাম্প দেওয়া হয়েছে, তাদের আজকে কজন বলে কজন কংগ্রেসী লোকজন গিয়ে আজকে কজন কংগ্রেসী লোক গিয়ে এই সম্প্রদায়কে আজকে সিএতে অ্যাপ্লাই করেছে বলুন তো? শ্যামাপ্রসাদ মুখার্জি কিসের লোভে? তাহলে নেহেরু মন্ত্রিসভায় ছিলেন, প্রশ্নটা চিৎকার করে হবে না। মানুষ আজকে জানতে চাইছে, মানুষ জানতে চাইছে নেহেরু প্রধানমন্ত্রী আর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন শিল্পমন্ত্রী, কিসের লোভে শ্যামাপ্রসাদ মুখার্জি জয়েন করেছেন? চরিত্র যদি দেখতে হয় তোমাদের চরিত্র অনেক দিন অব্দি এই ক্রাইসিস চলছে, তো ভারতীয় জনতা পার্টির জন্ম হয়নি। না না, জনতা পার্টির জন্ম না হলে আমরাই এসে ভারতবর্ষে আইন করে নিয়েছি, প্রত্যেকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। তাতে তো শান্তনু ঠাকুর বুঝিয়ে দিয়েছি আগে আগে কেন আসে কথাটা, ভোট চলে গেলে আবার কেন ভুলে যাওয়া হয়, এই প্রশ্নটা পার্থদা শেষ করবো। পার্থদা ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, এই 1 লক্ষ নাম যদি বাদ যায়, শান্তনু ঠাকুর যা বলেছেন, তাহলে তো বড় বিষয়। একদম শেষ আপনাকে দিয়ে করবো, তারপর অবশ্যই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। বেশ পার্থদা। আমরা যেটা বরাবর বলে আসছি, কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, এই মতুয়াদের যদি নাম বাদ যায় আমরা রাস্তায় নেমে নিশ্চিতভাবে আন্দোলন করব। কারণ আমরা চাই ভোটাধিকার সকলের থাক। নিশ্চিতভাবে প্রীতমরা যেটা প্রিটেন্ড করবার চেষ্টা করছে মতুয়াদের সঙ্গে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। আজকে প্রীতম বলছে আমার নম্বর নিয়ে রাখুন, আমি বলছি কারো নাম বাদ যাবে না। মতুয়া নেতা যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন, তিনি বলছেন 1 লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে ভোটাধিকার থেকে, স্যাক্রিফাইস করুন এই রোহিঙ্গা আর পাকিস্তানিদের ধরবার। যারা রোহিঙ্গা পাকিস্তানিদের ধরবার জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রক আছে, ইন্টেলিজেন্স আছে, ভারতের ইন্টেলিজেন্স এত ফেলিয়ার হচ্ছে কি করে? রোহিঙ্গারা কিভাবে এতদূর আসতে পারছে, কিভাবে পাকিস্তানিরা এতদূর আসতে পারছে, সেই কৈফিয়ত তারা দিতে রাজি নয়। তারা নিজেরা হিরোসাদ চেষ্টা করছে। এই মতুয়াদের প্রতি যে পঞ্চকতা আগামী নির্বাচনে সেটা তাদের স্পষ্ট হবে। তারা যেভাবে রাজ্য এখনো পর্যন্ত টালবাহানার জায়গা হয়তো চলছে। আমার শুধু একটাই প্রশ্ন রবীন্দ্রনাথ বাবুকে। বেশ কারণটা কি? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এই মতুয়া থেকে শুরু করে মানুষকে তারা পারসিস্ট করছে সিএ ফর্ম ফিল আপ করবার জন্য। আমরা চাই যারা ভোটাধিকার রয়েছে, যে মানুষগুলোর আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা সবাই ভারতবর্ষের নাগরিক। নতুন করে ভারতের নাগরিকের প্রমাণিত হওয়ার কোনো প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ বাবু, বেশ শেষ করবো, আমার একদম সময় নেই আর। প্রীতম দা প্লিজ, রবীন্দ্রনাথ বাবু, আপনি কি ভরসা রাখছেন? কেন্দ্র এবং রাজ্য উভয়েরই দায়িত্ব সরকারের, আপনি ভরসা রাখেন? প্রত্যেকে অ্যাপ্লাই করুন, কারো কথা শুনবেন না, সিএতে অ্যাপ্লাই করুন, কারো কথা শুনবেন না, সিএটা ভারতবর্ষ। বেশ ঠিক আছে, আমি ধন্যবাদ জানাই প্রত্যেকে। আমার আর সময় নেই, যেহেতু একদম সংক্ষিপ্ত সময় ছিলাম। অসংখ্য ধন্যবাদ পার্থপ্রতিম দা, প্রীতম দা, চন্দন দা, রবীন্দ্রনাথ বাবু, আপনাদের প্রত্যেকেই। দেখুন কি হবে কি না হবে, সময়ের অপেক্ষা, আমরা জানি না। পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, যা বক্তব্য সামনে আসছে, তাতে আশঙ্কা তো থাকছেই। আপাতত এখানে শেষ করছি আজকের হাল্লা বল।